ইসলামী বই পাঠের নতুন আয়োজনে আপনাদের স্বাগতম। আজ থেকে শুরু করছি জনপ্রিয় ইসলামিক উপন্যাস সিরিজ সাইমুম, যার রচয়িতা আবুল আসাদ। পড়ছি সাইমুমের প্রথম খণ্ড অপারেশন তেলাবিব। ডায়েরির সাদা মুখ, খসখস শব্দ তুলে এগিয়ে চলেছে এই কলম। কিংহায়ের ধূসর মরুভূমি, দূরে উত্তর পশ্চিম দিগন্তে তিয়ানশান পর্বতমালা কালো রেখার মতো দাঁড়িয়ে আছে। অর্থহীনভাবে শুধু চেয়ে থাকি চারিদিকে। কোনো কাজ নেই, জীবনের গতি যেন আমাদের স্তব্ধ হয়ে গেছে। আজ কদিন হলো যুগ যুগান্তরে ভিটেমাটি ছেড়ে আমরা ৫,০০০ মুসলমান আশ্রয় নিয়েছে আমাদের জাতীয় ভাইদের কাছে এই সুদূর মরুদ্যানে। অত্যাচারী চকচকে রক্তপিপাসু বেয়োনেট আর রাইফেলের গলিত সীসা ছিনিয়ে নিয়েছে আমাদের বহু ভাই বহু বোনকে। চোখে আর কারো পানি নেই, শুকিয়ে গেছে অশ্রুর ধারা। মরুঘেয়া কিংহাইয়ের এই দুর্গম মরুদ্যানে এসে আমাদের যারা একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, ভুল হয়ে গেল তাদের অচিরেই। একদিন সকালে উঠে শুনলাম সাম্প্রদায়িকতার আগুন জ্বালানো এদেশে সে ফেরাউন বাহিনী এগিয়ে আসছে এদিকে। আবু চিৎকার করে বললেন, আমাদের মাতৃভূমি তুর্কিস্তানে একখণ্ড ভূমিতেও আজ আমাদেরকে দাঁড়িয়ে থাকতে দেবে না শয়তানরা। বুঝলাম আব্বার সহ্যের ক্ষমতা নিঃশেষ হতে চলেছে। আবার আয়োজন শুরু হলো যাত্রার। নারী আর শিশুদের চোখের পানিতে ভারী হয়ে উঠল মরুভূমির শুষ্ক বাতাস। এবার শুধু আমরাই নই, মরুদ্যান ও আশেপাশের আরো ৪৫,০০০ মুসলিম নরনারীর উদ্বাস্তু মিছিল এসে সামিল হলো আমাদের সঙ্গে। আমার ৪ বছরের ভাই ইউসুফ এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমরা আবার কোথায় যাব ভাইজান? বাড়ি গেলে সেই মানুষরা যে আবার আমাদের মারবে। আমি অভয় দিয়ে বললাম, না ভাই, আমরা বাড়ি যাচ্ছি না। কিন্তু কোথায় যাচ্ছি বলতে পারলাম না। কোথায় যাব আমরা? তাজিকিস্তান কিংবা উজবেকিস্তান, অথবা কাজাখস্তান বা ফিরসিজে? সেখানেও অবস্থা ভালো নয়। ভয়ানক জাতিদ্বন্দ্বের শিকার তারাও। অবশেষে সবাই বুক ভরা আশা নিয়ে তাকালো দক্ষিণের দিকে। উচ্চারিত হলো ভারত উপমহাদেশের নাম, আফগানিস্তানের নাম। মরুভূমির সাদা বালুর উপর দিয়ে এগিয়ে চলল ছিন্নমূল মানুষের আদিগন্ত মিছিল। পেছনে পড়ে রইল সহস্র শতাব্দীর স্মৃতি বিজড়িত মাতৃভূমি। কেন এমন হলো? কি করেছি আমরা? শুধু তো স্বাধীন হয়ে বাঁচতে চেয়েছি। মানুষের এই চাওয়া তো চিরন্তন। মুসলমান হওয়ার অপরাধে কি অধিকার আমাদের থাকবে না? কয়েক সপ্তাহ কেটে গেল। ধীরে ধীরে তিব্বতের দিকে এগিয়ে চলেছি আমরা। হঠাৎ একদিন কয়েকটি সামরিক বিমান খুব নিচু দিয়ে আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা কাফেলায়। তাহলে কি ওরা এখনো পিছু ছাড়েনি আমাদের? মরুভূমির এক নিঝুম নিস্তব্ধ রাত। বাতাসের একটানা শোষ নিঃশ্বাস নিস্তব্ধতার মধ্যে তরঙ্গ তুলছে শুধু। উপরে লক্ষ কোটি তারার মেলা। কাফেলার পরিশ্রান্ত পথিকরা কেউ জেগে নেই বোধ হয়। হঠাৎ ভেসে এলো কয়েকটি জেট ইঞ্জিনের ভয়ঙ্কর শব্দ। তারপর বুম বুম বুম। চিৎকার, ছুটোছুটি, আর্তনাদে গভীর রাত্রির নিশুতি প্রহর ভেঙে পড়ল টুকরো টুকরো হয়ে। ঘুম ভেঙে গেল আমার। বিছানায় উঠে বসেছি। বোবা হয়ে গেছে যেন। আব্বার চিৎকার শুনে ছুটে বাইরে বেরিয়ে এলাম। নিজের চোখকে বিশ্বাস হলো না আমার। কি বীভৎস সে দৃশ্য! আব্বার তাঁবু জ্বলছে। টলতে টলতে আব্বা ইউসুফকে টেনে নিয়ে আসছেন। ইউসুফের কোমর থেকে পেছন দিকটা নেই। কয়লার মতো হয়ে গেছে ওর শরীর। একটা অস্ফুট চিৎকারই শুধু আমার মুখ থেকে বেরোলো। যখন জ্ঞান ফিরল, বেলা হয়ে গেছে তখন অনেক। আব্বার দিকে চোখ পড়তেই দেখলাম অত্যন্ত ক্ষীণ কণ্ঠে তিনি আমায় ডাকছেন। আমি কাছে যেতে তিনি বললেন, মুসা, কাফিলা নিয়ে যত সত্বর পারো এখান থেকে সামনে এগিয়ে যাও। বনে। আমি বাধা দিয়ে বললাম, এসব কি বলছেন আব্বা? আপনি ভালো হয়ে যাবেন। আব্বা ম্লান হাসলেন। বললেন, তার ডাক এলে কেউ সে ডাকে সাড়া না দিয়ে কি পারে মুসা? একটু থেমে তিনি বললেন, মুসা, ইউসুফ নাই, দুঃখ করো না। পৃথিবীর সমস্ত নিপীড়িত শিশুর মধ্যে তোমার ইউসুফকে খুঁজে পাবে। তোমার মা বাবা নেই বলে কখনো ভেবো না। পৃথিবীর নির্যাতিত মানুষের মধ্যে তোমার মা বাবাকে খুঁজে পেতে চেষ্টা করো। অত্যন্ত ক্ষীণ হয়ে পড়ল আব্বার কণ্ঠ। আব্বার মুখ থেকে অস্ফুটে তার কথা বেরিয়ে এলো, মনে রেখো মুসা, শুধু পূর্ব তুর্কিস্তানের মুসলমানদের একারও দুর্দশা নয়। পৃথিবীর কোটি কোটি তোমার ভাই বোন এমনিভাবেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আরও মনে রেখো, তোমার এই মুসলিম ভাই বোনদের অশ্রু মোছানোর দায়িত্ব, তাদের অবস্থার পরিবর্তন আনার দায়িত্ব তোমাদের মতো তরুণদের। তোমরা স্রষ্টার নির্দেশগুলো আর তোমাদের গৌরবময় ইতিহাসকে সর্বদা সামনে রেখো। খালেদ, তারেক, মুসা, মোহাম্মদ বিন কাসিমের তলোয়ার যেদিন আবার তোমরা হাতে তুলে নিতে পারবে, যেদিন তাদের মতো মানুষের ভালোবাসায় সিক্ত হতে পারবে, দেখবে সেদিন আল্লাহর সাহায্য কত দ্রুত নেমে আসে তোমাদের উপর। আব্বা তার নিশার দুর্বল হাত দিয়ে আমার অশ্রু মোছানোর ব্যর্থ চেষ্টা করে বললেন, মুসা, অশ্রু তো মুসলমানদের জন্য নয়। তোমরা সেই জাতি যারা হাত কেটে গেলে পা দিয়ে পতাকা ধরে রাখে, পা কেটে গেলে দাঁত দিয়ে পতাকা ধরে রাখে। আমি অশ্রু মুছে বললাম, আব্বা, আমি আর কাঁদবো না।
দোয়া করুন কাপুরুষের মতো যেন না মরি। চারদিকে চেয়ে দেখলাম গতকাল যারা দুনিয়ার আলো বাতাসে বিচরণ করেছে তাদের এই হাজারো বিকৃত লাশে মরুভূমির বুক কালো হয়ে উঠেছে। শত শত পোড়া তাঁবুর খণ্ড খণ্ড অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। শত শত এতিম শিশুর সব হারানোর কান্না চারিদিকে মাতম তুলেছে। আবার যখন আব্বার দিকে চাইলাম, চোখ দুটো তার বুজে গেছে। চোখ দুটো আর কোনোদিন চাইবে না পৃথিবীর দিকে। একটি অবরুদ্ধ উচ্ছ্বাস যেন ভেঙে চুরমার করে দিতে চাইল আমার সমগ্র হৃদয়কে। চারিদিক থেকে অন্ধকার এসে সংকীর্ণ করে দিতে চাইল আমার পৃথিবীকে। দাঁতে দাঁত চেপে শক্ত হতে চেষ্টা করলাম আমি। কাঁধের উপর একটা কোমল স্পর্শে চমকে উঠলাম। ফিরে দেখলাম ফারজানা। শুভ্র কণ্ঠ দুটো চোখের পানিতে ভেসে যাচ্ছে তার। অশ্রু ধোয়া কালো চোখ দুটো থেকে নিশিম মায়া। এমন নিবিড়ভাবে ফারজানাকে কোনোদিন আমি দেখিনি। ফারজানা জিনজিয়াং এর প্রধান বিচারপতি আমির হাসানের কন্যা। আমি বললাম, ফারজানা কোনো দুঃসংবাদ নেই তো? সে বলল, আমরা ভালো আছি। আব্বা আপনাকে আমাদের তাঁবুতে ডেকেছেন। মন সূর্য তখন আগুন বৃষ্টি ঝরছে। আমি জানতাম ফারজানাদের ছোট্ট একটা তাঁবু। আমি বললাম, চারদিকে চেয়ে দেখো ফারজানা, তাঁবুর ছায়া আমরা কতজনকে দিতে পারবো। যা হোক, এদিকের একটা ব্যবস্থা করা যাবেই। তুমি যাও ফারজানা, আমি চাচাজানের সঙ্গে পরে দেখা করব। আমরা আমাদের 10,000 ভাই বোনকে মরু বালুর অনন্ত শয্যায় ঘুমিয়ে রেখে এগিয়ে চললাম সামনে। একদিন গোধূলি মুহূর্তে আমরা পৌঁছলাম ভারত সীমান্তে। দেখলাম সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। জানলাম এর মাটি যাদের আশ্রয় দিতে পারেনি, ভারতের মাটিতেও তাদের পা রাখবার কোনো জায়গা নেই। ক্লান্ত পরিশ্রান্ত ছিন্নমূল বনি আদমের কোনো আবেদন নিবেদন কোনো কাজে এলো না। আশাভঙ্গের চরম হতাশায় মৃত্যুর স্তব্ধতা নেমে এলো কাফেলা ঘিরে। এবার কোথায় যাব আমরা? উত্তরে মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে, দক্ষিণে ভারত সীমান্তের দুর্ভেদ্য দেয়াল। আশার একটা ক্ষীণ আলোকবর্তিকা তখন জ্বলছে কাশ্মীর হয়ে আফগানিস্তান। পথ অত্যন্ত দুর্গম, কিন্তু উপায় নেই তবুও। হিমালয়ের 18,000 ফিট উঁচু বরফ পড়া মৃত্যু শীতল পথ ধরে আফগানিস্তানের দিকে যাত্রা শুরু হলো আমাদের। দিন মাস গড়িয়ে চলল। পার্বত্য পথের কষ্টকর আহরণ অবরোহণ নিঃশেষ করে দিল মানুষের প্রত্যয়ের শেষ সঞ্চয়টুকুও। তার উপর দুঃসহ শীত। প্রতিদিনই শত শত পরিশ্রান্ত মানুষের উপর নেমে আসতে লাগলো মৃত্যুর হিমশীতল পরশ। দুর্বল বৃদ্ধ কোমল দেহ নারী, অসহায় শিশুরাই প্রধান শিকারে পরিণত হলো এর। সবার মতো ফারজানার বৃদ্ধ পিতাকেও একদিন হিমালয়ের এক অজ্ঞাত গুহায় সমাহিত করে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। ফারজানার অবস্থা হয়ে উঠছে মর্মান্তিক। তার আব্বার মৃত্যুর পর সে পাষাণের মতো মৌন হয়ে গেছে। বোবা দৃষ্টির শূন্য চাহনির মধ্যে কোনো ভাবান্তরই খুঁজে পাওয়া যায় না। ওর একটি হাত ধরে আমি পাশাপাশি চলছিলাম। কয়েকদিন পর হাত ধরে নিয়ে চলা অসম্ভব হয়ে উঠতে লাগলো। ভীষণ জ্বর উঠল ফারজানার। পা দুটো আর উঠতে চায় না ওর। সেদিন গভীর রাত। ঘুমিয়ে পড়েছে বোধহয় সবাই। জ্বরের তীব্র ব্যথায় ফারজানা কাতরাচ্ছে। একটু দূরে বসে অসহায়ভাবে সে দৃশ্য আমি দেখছি। হিমালয়ের নিঃসীম মৌনতার মধ্যে ফারজানার অস্ফুট কাতরানে তীব্র আর্তবিলাপের মতো আমার সমগ্র হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। আমি ধীরে ধীরে উঠে গিয়ে ওর মাথার পাশে বসলাম। ধীরে ধীরে হাত বুলালাম ওর আগুনের মতো কপালটায়। ওর দুর্বল দুটো হাত উঠে এলো, তুলে নিল আমার হাত ওর দুহাটের মুঠোয়। তারপর হাত ওর মুখ চেপে ধরে বাঁধ ভাঙা নিঃশব্দ কান্নায় ভেঙে পড়ল ফারজানা। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, কেঁদো না ফারজানা, কষ্ট হয়তো আরো বাড়বে। ফারজানা বলল, আমাকে ভোলাতে চেষ্টা করো না, আমি জানি আমার সময় ঘনিয়ে এসেছে। তারপর একটু থেমে ধীরে ধীরে বলল, মুসা ভাই, সজ্ঞানে কখনো কোনো পাপ করেছি বলে মনে পড়ে না। তুমি কি আমাকে আশ্বাস দিতে পারো অমর জীবনের সেই জগতে আবার আমি তোমাকে খুঁজে পাবো? আব্বার কাছে বলেছিলাম কাঁদবো না, কিন্তু চোখের পাতা দুটো সহসা ভারী হয়ে উঠল। আমি বললাম, একথা শুধু তিনিই জানেন ফারজানা, তবে একথা বলতে পারি আমি, তিনি তার বান্দার কোনো একান্ত কামনাকেই অপূর্ণ রাখেন না। ফারজানা যেন গভীর পরিতৃপ্তির সঙ্গে চোখ বুঝল। অস্ফুটে তার মুখ থেকে বেরিয়ে এলো, আল্লাহই তো আমাকে সবচেয়ে ভালো জানেন। চোখ দুটো আর খুলল না ফারজানা, কোনো দিনেই তা আর খোলার নয়। হিমালয়ের বুক ছেড়ে দীর্ঘ পথ চলার পর আমরা যখন আফগান সীমান্তে পৌঁছলাম, 50,000 মানুষের মধ্যে আমরা তখন বেঁচে আছি মাত্র 850 জন। খসখস করে বন্ধ হলো। হঠাৎ থেমে গেল কলমটি। টেবিলের একপাশে রাখা একটা ক্ষুদ্র যন্ত্রে হঠাৎ ক্ষুদ্র রেড বাল্ব জ্বলে উঠল, আর সেই সঙ্গে ওয়্যারলেস গ্রাহক যন্ত্র থেকে ব্লিচ ব্লিচ শব্দ ভেসে এলো। আহমদ মুসা লেখা থামিয়ে ডায়েরিটা বন্ধ করে উঠে দাঁড়ালো। 6 ফুট লম্বা লোকটি, মধ্য এশিয়ার ঐতিহ্যবাহী তুর্কি স্বাস্থ্যদেহে। সকল প্রকারের কষ্ট এবং যে কোনো প্রতিকূল অবস্থা মোকাবেলার যোগ্যতা দিয়ে যেন আল্লাহ সৃষ্টি করেছে একে। মাথার চুল ছোট করে ছাঁটা, চোখ দুটো উজ্জ্বল এবং দৃষ্টি অতি তীক্ষ্ণ। সুন্দর শান্ত দর্শন, মুখায়বে অমনীয় ব্যক্তিত্বের সুস্পষ্ট ছাপ।
এই লোকটি বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত এবং শক্তির মাথাব্যথা, সাইমুমের মধ্যমণি। মরক্কো থেকে ইন্দোনেশিয়া এবং উত্তর ককেশিয়া থেকে তানজানিয়া পর্যন্ত সুবিস্তৃত মুসলিম সমাজের প্রতিটি মানুষ তার নাম গর্বের সঙ্গে স্মরণ করে এবং স্বাধীন দেশ আর স্বাধীন জীবনের স্বপ্ন দেখে। আহমদ মুসা উঠে গিয়ে ওয়্যারলেসের কাছে বসলো, সালাম দিয়ে বলল, আহমদ মুসা স্পিকিং। ওপার থেকে একটি কণ্ঠ ভেসে এলো, আমি ফারুক আহমেদ বলছি। কি খবর বলো? বাংলাদেশ সিক্রেট সার্ভিস একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিয়েছে, আমি এক্ষুনি আসতে চাই। এসো। 4011 অপারেশনের খবর? 15 মিনিট হলো ফিরেছে। জেরুজালেমে ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরির স্বাদ ওদের অনেক দিনের জন্য মিটে গেছে। মাউন্ট লিভিয়ারের ক্ষেপণাস্ত্র বেদিটি ধুলা হয়ে গেছে প্রচণ্ড ডিনামাইটের বিস্ফোরণে। আর ইহুদিবাদী ক্ষেপণাস্ত্র বিশারদ মাইকেল শার্পের দেহটি উড়ে গেছে তার সঙ্গে। মুহূর্তের জন্য আহমদ মুসার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। বলল, বিজয়ী ভাইদের আমার সালাম দাও ফারুক। আর কোনো প্রকার আত্মতৃপ্তির অবকাশ আমাদের নেই। লক্ষ্য আমাদের বহুদূর পথ অত্যন্ত দুর্গম। এই পর্যন্ত যা আমরা করছি তার চেয়ে ভবিষ্যতে যা আমাদের করতে হবে তা 1000 গুণ বেশি। আচ্ছা, তুমি এসো। এবার ওয়্যারলেসটির নব ঘুরিয়ে আর একটা চ্যানেল তৈরি করলো। নতুন ঠিকানায় কয়েকবার যোগাযোগ করতে চেষ্টা করলো, সফল হলো না। উঠে দাঁড়ালো আহমদ মুসা। ভ্রু দুটো তার কুঞ্চিত হয়ে উঠল। টেলিফোনটি তুলে নিয়ে একটি পরিচিত নাম্বারে ডায়াল করে বলল, শফিক, তুমি একটু উপরে এসো। আহমদ মুসা খসখস করে একটি কাগজে লিখল, হাসান তারিকের ওয়্যারলেস অস্বাভাবিকভাবে নীরব। সে কোথায়, খোঁজ নাও। এখন নয়, আগামীকাল ভোর 5টায় আমাকে হেডকোয়ার্টারে পাবে। একটু পরে নীলবাতি জ্বলে উঠল ঘরে। পর্দা ঠেলে প্রবেশ করলো শফিক। সামনের চেয়ারটায় বসতে বসতে ইঙ্গিত করলো আহমদ মুসা। তারপর চিঠিটি ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, পররাষ্ট্র দফতরের ঠিক বিপরীতে রাস্তার উত্তর পাশে 322 নম্বর বাড়ি। বাড়িটিতে ঢুকে সোজা 3 তলায় উঠে যাবে। তার এই চিঠি, সাবধানে যেও। আম্মানের অভিজাত এলাকার একটি দ্বিতল বাড়ি। চারপাশে কোনো বাড়ি নেই। 8 ফুট উঁচু দেয়াল ঘেরা বাড়িটি। বাড়ির বাইরের সব আলো নিভানো হলেও রাস্তার সরকারি আলোতে বাড়ির উত্তর দিকের সম্মুখ ভাগটা উজ্জ্বল। রূপালী রঙের এক লোহার গেটে আলো পড়ে চিকচিক করছে। আহমদ মুসা চিঠি নিয়ে গেট দিয়ে ধীর পথে বেরিয়ে এলো শফিক। গাড়ি স্টার্ট নিতেই শফিক চকিতে একবার পেছন ফিরে দেখল। কালো রঙের একটা ল্যান্ড রোভার পাশের অন্ধকার বুক চিরে বেরিয়ে এলো তাদের পেছনে। সন্দেহ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য শফিক ড্রাইভারকে ফুল স্পিডে গাড়ি ছাড়তে বলল। ড্রাইভার আপত্তি জানিয়ে বলল, এই আঁকাবাঁকা রাস্তায় এর চেয়ে বেশি স্পিড দেওয়া সহজ নয় সাহেব। শফিক ড্রাইভারের চোখের সামনে একটি সাংকেতিক চিহ্ন তুলে ধরে বলল, এ প্রয়োজন আছে ড্রাইভার। ড্রাইভার সাইমুমের সাংকেতিক চিহ্ন দেখে মাথা ঝাঁকিয়ে একটি সশ্রদ্ধ সালাম জানিয়ে বলল, এই গাড়িকে এবং আমাকে এখন থেকে নিজের মনে করুন জনাব। শফিক রিভার ভিউ চোখ রেখে বলল, তোমার মতো কি এমনটি করে সবাই ভাবে ড্রাইভার? সবাই আরো সুন্দর করে ভাবে। আমার মতো হতভাগ্য আর কেউ নেই। একমাত্র পেট পূজা ছাড়া জাতির এই সংকট মুহূর্তে আমার দ্বারা কিছুই হলো না। শফিক ড্রাইভারের পিঠে একটি হাত রেখে বলল, কে বলল কিছু করছো না ভাই? তোমাদের সমর্থন আর ভালোবাসাই তো আমাদের শক্তি ও প্রেরণা। শফিক রিভার ভিউ থেকে চোখ সরিয়ে বলল, পেছনের গাড়িটা আমাদের অনুসরণ করছে ড্রাইভার। ড্রাইভার একবার চিন্তিত মুখে রিভার ভিউর দিকে তাকিয়ে বলল, শহরের প্রতিটি গলিকুঁজো পথ আমার নখদর্পণে। যদি বলেন তো 5 মিনিট ওদের এড়িয়ে বেরিয়ে যাব আমরা। না, তা হয় না ড্রাইভার। শত্রুকে পিঠ দেখানো আমাদের ঐতিহ্যের বিপরীত। সাইমুমের কোনো সদস্যই আক্রমণকারী শত্রুকে পেছনে রেখে সামনে এগোয় না। তুমি সামনের গাছটার কাছে মোড় ঘোরাবার সময় গাড়ির গতি একটু কমিয়ে দেবে। আমি নেমে গেলে তুমি গাড়ি চালিয়ে যাবে। সুলতান সালাহ উদ্দিন রোডের মুখে আমার জন্য অপেক্ষা করো। গাছটির কাছে একটু অন্ধকার মতো জায়গায় খোলা দরজা দিয়ে চলন্ত গাড়ি থেকে ছিটকে বেরিয়ে গেল শফিক। পেছনে তাকে আশ্বস্ত হলো সে। পেছনে গাড়ির হেডলাইট এখনো অনেক পেছনে। নিশ্চিন্ত মনে পকেট থেকে একটা হ্যান্ড গ্রেনেড বের করে সেফটি পিন ঠিক করে রাখলো। অন্য হাতে রিভলভার। সামনের গাড়ি লক্ষ্য করে পেছনের গাড়িটি নিশ্চিন্তে এগিয়ে যাচ্ছে। গাছের নিচে একটি পাথরের আড়ালে লুকিয়ে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে শফিক। গাড়ি গাছের সমান্তরালে আসতেই সাইলেন্সার লাগানো রিভলভার থেকে ধীরে সুস্থে প্রথম গুলিটি ছুড়ল সে। ধুপ করে মৃদু শব্দ উঠল। প্রচণ্ড শব্দে পেছনের একটি টায়ার বাস্ট করল। কিছু দূর গিয়ে থেমে গেল গাড়িটি। শফিকের ধারণা সত্য হলো। সাধারণ টায়ার বাস্ট মনে করে গাড়ির দুধারের দরজা খুলে দুজন বেরিয়ে এলো। একজন বেটে ধরনের, নাক চ্যাপ্টা, মুখ গোল, রং হলুদ, একবার চাইলেই বোঝা যায় খুনিয়া কম্বোডিয়া অঞ্চলের লোক। আরেকজন লম্বা, রং সাদা। দুজনের পরনে কালো প্যান্ট, কালো কোট। ওরা টায়ার পরীক্ষা করেই চমকে উঠল। মুহূর্তে হাত পকেটে চলে গেল ওদের। কিন্তু দেরি হয়ে গেছে তখন। শফিকের রিভলভার দুবার মৃদু শব্দ করে উঠল। ঢলে পড়ল দুটো দেহ। শফিক দ্রুত চলে গেল ওদের কাছে। পকেটে রিভলভার, সিগারেট কেস, লাইটার, হাত বোমা ছাড়া আর কোনো কাগজপত্র পেল না। গাড়িতে একটি সাব মেশিন গান, একটা চামড়া ছোট অ্যাটাচি কেস পড়েছিল। কোনো তথ্য পাওয়া যেতে মনে করে অ্যাটাচি কেসটি নিয়ে বেরিয়ে পড়ল শফিক।
চলে যাওয়ার আগে মোড়ে ডিউটিরত পুলিশকে দুটো লাশের কথা জানিয়ে তাড়াতাড়ি ওগুলোর ব্যবস্থা করার জন্য বলে গেল। শফিককে পাঠিয়ে দেওয়ার পর আহমদ মুসা অস্থিরভাবে কিছুক্ষণ পায়চারি করলো। কি যেন সমাধান খুঁজছে সে মনে মনে। কোনো কাজে হঠাৎ করে কোথাও চলে যাওয়া হাসান তারিকের পক্ষে স্বাভাবিক নয়। কিন্তু তাই বা কি করে হয়? এখন রাত 12টা, তার এখানে পৌঁছানোর কথা ছিল 11টায়। তাছাড়া সবচেয়ে আশ্চর্য তার ওয়্যারলেস নীরবতা। তাহলে? ভাবতেই চোখ দুটো জ্বলে উঠল মুসার। প্রতিশোধের আগুন যেন তাতে ঠিকরে পড়ছে। পরে ধীরে ধীরে সে চোখ নেমে এলো অদ্ভুত এক তন্ময়তা। জানালা দিয়ে বাইরে চলে গেল তার চোখ। অন্ধকার দিগন্তের কালো পর্দা ছাড়িয়ে তিবেক, হিন্দুকুশ, কারাকোরাম পর্বতমালা পেরিয়ে ছুটে গেল তার মন। চীনের কানসু এলাকার একটু সুন্দর জনপদে কি হাসি, আনন্দ আর সমৃদ্ধি ভরা দিনগুলো। মরুভূমির একখণ্ড দুরন্ত হাওয়ার মতোই তারা ঘুরে বেড়াতো চারিদিকে। কাটার ঝোপে সারাদিন চলতো লুকোচুরি খেলা। রাতের বেলা বাবার উষ্ণ কোলে বসে আকাশের তারার দিকে চেয়ে কত গল্প শুনতো। শুনতে শুনতে জগৎ পেরিয়ে মন চলে যেত আর এক জগতে। অন্ধকার গোটা পৃথিবী। একজন মহাপুরুষ এলেন আরব দেশে। তার হাতে নেমে এলো একখণ্ড আলোক। অনেক ঘৃণার বর্ত আর ঝড়ের মাঝেও তা ছড়িয়ে পড়ল চারিদিকে। তার একখণ্ড এসে ছড়িয়ে পড়ল তুর্কিস্তানেও। অনেক সময় গল্প শেষ না করেই বাবাকে উঠতে হতো। মসজিদ থেকে ভেসে আসতো বড় চাচাজানের এক পশলা মিষ্টি সুর। বুঝতো না সে এক বর্ণ, কিন্তু ভালো লাগতো খুব। এমনই করে দিন চলে এসেছিল, চলতো এভাবেই। কিন্তু সাজানো গোছানো এক জীবনে ঝড় এলো। পেছনে অবশিষ্ট থাকলো রক্ত, হাহাকার। জানালার শিক ধরে দাঁড়িয়ে থাকা আহমদ মুসার মুখ কি এক অব্যক্ত বেদনায় আর দৃঢ়তায় শক্ত হয়ে উঠল। ধীরে ধীরে সে বলল, মধ্য এশিয়া, ফিলিপাইন, ফিলিস্তিন, ইথিওপিয়া, কাশ্মীর, চাঁদে মুসলমানদের উপর যে নির্যাতন তোমরা চালাচ্ছ, তার হিসাব অবশ্যই তোমাদের দিতে হবে। তোমরা সেন্টো, ন্যাটো করতে পারো, তোমাদের ধর্মের মিশনারিদের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে পারো, ওয়ার্স চুক্তি করতে পারো, কিন্তু আমরা কিছু করতে গেলেই তা হবে ফনাটিক আর গোরামি। জানালার পাল্লা দুটো টানতে গিয়ে নিচে চোখ পড়তে চমকে উঠল আহমদ মুসা। বাইরে প্রাচীরের পাশে বিড়ালের চোখের মতো এক টুকরো ক্ষীণ আলো হঠাৎ জ্বলে উঠে নেমে গেল। পেন্সিল টর্চ নয় তো? সচকিত হয়ে উঠল আহমদ মুসা। অন্ধকারের জন্য বিশেষভাবে তৈরি চশমা চোখে লাগালো দ্রুত। বাইরের অন্ধকার অনেকটা স্বচ্ছ হয়ে উঠল। দেখা গেল হুক লাগানো দড়ি বেয়ে একটি ছায়ামূর্তি প্রাচীর উঠে বসেছে। কালো পোশাকে আবৃত সর্বাঙ্গ। ছায়ামূর্তিটি ধীরে ধীরে নামল নিচে। তারপর দেয়ালের পাশ ঘেঁষে শিকারী বিড়ালের মতো এগিয়ে এলো ধীর নিঃশব্দ গতিতে। প্রস্তুত হয়ে আহমদ মুসা নেমে এলো নিচে। সিঁড়ির মুখে সুইচ বোর্ডের পাশে একটি খামের আড়ালে দাঁড়ালো সে। নিঃশব্দ পায়ে ছায়ামূর্তিটি উঠে এলো বারান্দায়। তাকে একখণ্ড জমাট অন্ধকার ছাড়া কিছু বোঝার উপায় নেই। প্রায় 10-12 হাতের মধ্যে সে চলে এসেছে। হঠাৎ থমকে দাঁড়ালো ছায়ামূর্তি। আহমদ মুসা বাম হাতের বুড়ো আঙুলের সুইচে চাপ দিয়ে ডান হাতে রিভলভার ধরে বের হয়ে এলো আড়াল থেকে। ঘটনার আকস্মিকতায় ছায়ামূর্তিটি মুহূর্তের জন্য বিহ্বল হয়ে পড়ল। রিভলভারের নলটি স্থির লক্ষ্যে তুলে ধরে আহমদ মুসা বলল, নিশানা আমার লক্ষ্যভ্রষ্ট হয় না, ফেলে দাও রিভলভার। বোম হাতের পেন্সিল হেডের রিভলভারটিও ফেলে দাও। ছায়ামূর্তিটির স্থির নিষ্কম্প চোখ দুটো আহমদ মুসা চোখে কি যেন পাঠ করল। তারপর একটু দ্বিধা করে হাতের দুটো অস্ত্র ছেড়ে দিল মেঝেয়। পাশে মানুষের একটি ছায়া নড়ে উঠতে দেখে চমকে উঠল আহমদ মুসা। প্রায় ছিটকে একপাশে শুয়ে পড়ল সে। সঙ্গে সঙ্গে পেছন থেকে দুপ করে একটি শব্দ হলো। তীব্র আর্তনাদ করে পড়ে গেল সামনের লোকটি। আহমদ মুসা রিভলভারে গর্জে উঠল। কিছু বোঝার আগেই পেছনের লোকটির হাত থেকে রিভলভার ছিটকে পড়ে গেল। বাম হাতটি উপরে তুলতে চেষ্টা করলো লোকটি। আহমদ মুসার কণ্ঠে গর্জে উঠল, হাত নামিয়ে নাও, না হলে দ্বিতীয় গুলিটি এবার হাত নয়, হৃৎপিণ্ড ভেদ করে বেরিয়ে যাবে। আদেশ পালন করলো লোকটি। তার ডান হাত থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়ছিল। এই সময় বাইরের গেটে গাড়ি দাঁড়ানোর শব্দ হলো। উৎকণ্ঠ হয়ে উঠল আহমদ মুসা। কিন্তু রিভলভারের নল তার একটুও নড়ল না। বাইরে থেকে একটি পরিচিত সংকেত এলো। আহমদ মুসা তার উত্তর দিতেই কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে হাজির হলো ফারুক। এসে বলল, ঠিক, আমার কান ভুল শোনেনি, যা ভেবেছিলাম তাই। ওসব অ্যানালিসিস পরে করো ফারুক। আগে আমাদের এই মেহমানটির পকেট থেকে দ্বিতীয় রিভলভারটি বের করে নাও। সাবধানে হাত দিও, পকেটে হয়তো আরো কিছু থাকতে পারে। রাত তখন 1টা। আহমদ মুসা আর ফারুক আমিন মুখোমুখি একটি টেবিলে বসে। আহমদ মুসার সামনে ছোট্ট একটি চিরকুট। A quite new element, WRF is active. Amman being their target at present. To Alpina trouser band as a V make their identity. ধীরে ধীরে চিরকুট থেকে মুখ তুলে আহমদ মুসা বলল, ইহুদিদের মোসাদ আর পশ্চিমা কুক্লাক্স ক্ল্যান এর সঙ্গে এসে জুটল কে আবার এই WRF? কি চায় ওরা? ফারুকের দিকে চেয়ে মুসা বলল, আমাদের আজকের মেহমান কোন দলের খোঁজ নিয়েছো ফারুক? ফারুক বলল, হ্যাঁ, WRF। ট্রাউজারের ব্যান্ডে ভি আকারে দুটো পিন দেখেছি। ঘড়ির দিকে চেয়ে আহমদ মুসা বলল, সময় বেশি হাতে নেই। তাছাড়া ওর ব্যবস্থা করা এখনই প্রয়োজন। কোনো ব্যাপারে বিশেষ করে এসব বিপজ্জনক বোঝা বেশি দূর টেনে নেওয়া ঠিক নয়।
কিন্তু তার আগে চলো পরীক্ষা করা যাক লোকটিকে। ডিপ নীল আলো চারিদিকে, বক্সসাদা দেয়াল, সে আলো প্রতিফলিত হয়ে স্বপ্নের পরিবেশ সৃষ্টি করেছে। আধ শোয়া অবস্থায় ইজি চেয়ারে পড়ে থাকা লোকটি ডান বাহু থেকে ইনজেকশন সুচ ধীরে ধীরে টেনে বের করলো। তারপর মৃদু হেসে আহমদ মুসা বলল, বেশ কিছু ক্লান্তি, একটু একটু ঘুম ঘুম ভাব বোধ করবেন মিনিট খানেক, তারপর সব ঠিক হয়ে যাবে। আগের সবগুলো কথা মনে পড়বে, আর বলতেও কোনো কষ্ট হবে না। লোকটির চোখ বুজে গিয়েছিল। আহমদ মুসা একটি চেয়ার টেনে নিয়ে তার সামনে বসলো। তারপর ধীরে ধীরে বলল, চোখ খুলুন, আমার চোখের দিকে দেখুন। আস্তে আস্তে চোখ খুলে গেল লোকটির। আহমদ মুসা বলল, আপনার নাম কি? মিখাইল ইয়াকুবোভ। আপনার দেশ কোনটি? ইউক্রাইন। কিন্তু দেখে তো তুর্কি মনে হয়। আমার পিতামাতা নাকি তুর্কি ছিলেন। ছিলেন কেমন? আমি সাইবেরিয়ার শিশু উদ্বাস্তু শিবিরের মানুষ। আপনার পিতামাতা বা দাদা দাদি কি তাহলে মুসলমান ছিলেন? জানি না, তবে সেই উদ্বাস্তু শিবিরে আমার ট্রেনিং গ্রহণকালে একবার অদ্ভুত এক বৃদ্ধ আমাকে বলেছিলেন যে 1917 অক্টোবর বিপ্লবের পরে যে তুর্কি মুসলমানদের সাইবেরিয়া চালান করা হয়েছিল, আমি তাদেরই কোনো একজনের উত্তরসূরি। এখন আপনি কি মনে করেন আপনার নিজের পরিচয় সম্বন্ধে? পুরো পরিচয় আমার প্রয়োজন নেই। আচ্ছা, ডব্লিউআরএফ কি? ওয়ার্ল্ড রেড ফোর্সেস, বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের অগ্রবাহিনী। আপনি কি এর সদস্য? হ্যাঁ। কেন আপনি এখানে এসেছিলেন আজ? বহুদিন ধরে ডব্লিউআরএফ আপনাকে খুঁজছে। আমাদের উপর নির্দেশ ছিল আপনাকে হত্যা করার অথবা সম্ভব হলে ধরে নিয়ে যাওয়ার। সাইমুমের প্রতি আপনার এই শুধু দৃষ্টি কেন? সাইমুম বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের নম্বর 1 এনিমি। ডব্লিউআরএফ এর কেন্দ্র কোথায়, কাদের নিয়ে গঠিত? এর নির্দিষ্ট কোনো কেন্দ্র নেই। কেন্দ্রীয় কাউন্সিল যখন যেখানে থাকে সেখানে এর কেন্দ্র। ডব্লিউআরএফ কমিউনিস্ট শক্তিগুলোর সম্মিলিত গঠিত একটি বেসরকারি সংস্থা। কোথায় কিভাবে ডব্লিউআরএফ কাজ করছে আমি জানি না, শুধু এটুকুই জানি মুসলিম দেশগুলোতে এর জন্য বিভিন্ন ইউনিটে ভাগ করা হয়েছে। আজ এখানের খোঁজ কে দিয়েছে আপনাদের? আমি জানি না, আদেশ পালন করেছি শুধু। আদেশ কোত্থেকে এসেছে? আলী কবির রোডের 233 নং বাড়ির একটি ঘরের কাঠের বাক্স থেকে নির্দেশ লিখিত চিঠি পেয়েছি। হাসান তারিখকে চেনেন? নাম শুনেছি। গত 10 ঘন্টা থেকে তার খোঁজ নেই। তার সম্বন্ধে কিছু জানেন? যেটুকুর সঙ্গে আমরা সংশ্লিষ্ট তার বেশি কিছু আমাদের জানতে দেওয়া হয় না। যেন অসীম ক্লান্তিতে চোখ দুটো আবার বুজে আসছিল। ফারুকের দিকে তাকিয়ে আহমদ মুসা বলল, এবার সরিয়ে নিয়ে যাও। হ্যাঁ, এদের পূর্বপুরুষের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে শেষবার সুযোগ দেবে।